কয়েক মাস আগে ইন্ডিয়ান এক্সপ্রেস একটি বড় লেখা ছাপিয়েছিল প্রবীণ সাংবাদিক সুশীলা রামস্বামীর। সেখানে সুশীলা রামস্বামী লেখেন যে আমাদের মনে রাখতে হবে, ইউনিভার্সিটিজ আর নট ইন্ডাস্ট্রিজ, টিচার্স আর নট টুলস, স্টুডেন্টস আর নট ক্লায়েন্টস, ইনফরমেশনস আর নট নলেজ। স্বাধীনতার ৭৫ বছর পরে এটা লিখতে হচ্ছে, লজ্জার, দুঃখের, যন্ত্রণার, কিন্তু এটা ঘটনা। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট একটি অর্ডার দিয়েছে যে কোটাতে যে প্রতিষ্ঠানটি আছে, যেখানে শয়ে শয়ে ছেলে মেয়ে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুত হন, তাদের ইন্টারনাল রিপোর্ট প্রকাশ করা যাবে না। কারণ এবছর 10 মাসে 26টি ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। এটাও একটা যন্ত্রণার জায়গা। এবং এই রকম যখন হচ্ছে, তখন প্রকৃত শিক্ষাটি কি আমাদের আলোচনার বিশেষ প্রয়োজন রয়েছে। কারণ আমরা যে শিক্ষা পাই, স্বামীজি বলছেন এটা কোনো শিক্ষাই না। এর ইতিহাস আমাদের মনে রাখতে হবে। 1835 সালে মেকলে কলকাতা এসেছিলেন। এখন যে বাড়িটা বেঙ্গল ক্লাব, সেইখানে ছিলেন। কলকাতার বিশিষ্ট জনদের সঙ্গে কথা বলেছিলেন এবং বিলেতে ফেরত গিয়ে তিনি হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডসের কাছে যে প্রতিবেদনটি রাখেন, সেটি বড় সাংঘাতিক। তিনি বলেছিলেন, আমরা একটা নতুন শ্রেণী তৈরি করব, যারা আমাদের সঙ্গে, যাদের ওপর আমরা অত্যাচার চালাই, তাদের যোগসূত্রের কাজ করবে। তারা দেখতে হবে ভারতীয়দের মতন, কিন্তু চিন্তায়, চেতনায়, কথায়, বার্তায় হবে ইংরেজ। তার কিছুদিন পরে উডস ডেসপ্যাচে বলা হলো ক্লার্ক মেকিং এডুকেশন, এবং এখনও কিন্তু সেটাই চলছে। সে ক্লার্ক মেকিং এডুকেশনের ট্র্যাজেডি হচ্ছে, আমার তো 3 দশক হয়ে গেল খবরের কাগজে, যারা যে বিষয়ে পারদর্শী বলে আমরা মনে করি, তাদের 1 মিনিট বা 2 মিনিট নিজের বিষয়ে বলতে গেলে তাদের কলম চিবিয়ে আখ হয়ে যায়, পারেন না বলতে, কারণ মুখস্থ করে বলা। আমাকে গোপাল কৃষ্ণ গান্ধী একবার বলেছিলেন, তিনি যখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন, একটি পিএইচডির ভাইভা বসিতে গিয়েছিলেন এবং সেখানে সেই ছাত্রটিকে তিনিও কতগুলি প্রশ্ন করেন। ছাত্রটি উত্তর দিতে না পারায় তার মনে হয় যে ছেলেটি এত নার্ভাস হয়ে গেছে। তিনি বলেন, ঠিক আছে, তুমি সময় নাও, সময় নিয়ে উত্তর দাও। তখন সেই ছেলেটিকে যখন তাও উত্তর দিতে পারছে না, তখন প্রাক্তন রাজ্যপাল মশাই তাকে বলেন যে তোমার সমস্যাটা কি হচ্ছে। তখন সে ছেলেটি কিছুক্ষণ চুপ করে বলে, আসলে সে বছর এই প্রশ্নগুলো কমন আসেনি, তাই উত্তর দিতে পারিনি। এটা কিন্তু এখনো ঘটনা। আগে আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিতাম, তখন একটা ধারণা ছিল যে ভোরবেলা উঠে মুখস্থ করলে কাজ হয়, এবং এক পাড়ায় অনেক ছেলেমেয়ে মাধ্যমিক দিত, কান পাতলেই শোনা যেত বিভিন্ন বাড়ি থেকে এই মুখস্থের আওয়াজ আসছে, ইতিহাস, ভূগোল সব মুখস্থ করা হচ্ছে। তার ফলটা হলো ভয়াবহ। স্বাধীনতার ৭৫ বছর পরে আমরা একটা দেশ পেলাম, যে দেশের মেধা আছে কিন্তু অনুভূতি নেই, যে দেশে তথ্য আছে কিন্তু হৃদয় নেই, যে দেশটা আস্তে আস্তে একটা অদ্ভুত যন্ত্রে পরিণত হচ্ছে, যে যন্ত্রটার মায়াদয়া নেই, কাঁদতেও জানে না। বিবেকানন্দ এই জন্য একটি নতুন শিক্ষা ব্যবস্থা আনয়নের কথা বলেছিলেন। স্বামী যখন রামনাড়ে বক্তৃতা দেন, তখন তার 34 বছর বয়স। 1897 সাল, পাশ্চাত্য থেকে ভারতবর্ষে ফিরছেন, তখনও কলকাতা এসে পৌঁছননি। সেই রামনাড়ের বক্তৃতায় স্বামীজি 2টি পুরাণের চরিত্রকে নিয়ে আসেন, একটা স্কেলা এবং একটি চেরিবিড, এবং এরা দুজনেই সবসময় মারামারি করে। তো স্বামীজি বলছেন যে আমাদের দেশের সমস্যা হচ্ছে স্কেলা অফ ওল্ড অর্থোডক্সি অ্যান্ড চেরিবিড অফ মডার্ন ইউরোপিয়ান সিভিলাইজেশন। বলছেন, আমি তা সত্ত্বেও এই প্রাচীন পন্থীদের বিশ্বাস করি, তাদের অনেক সমস্যা আছে, কিন্তু তাদের পাগুলো মাটিতে পড়ে আছে। আর এই যে আধুনিক ইউরোপীয় সভ্যতায় যারা শিক্ষিত, তারা একটা জিনিস গ্রহণ করে, স্বামীজির ভাষায় আনকোয়াগুলেটেড, আনঅ্যাডজাস্টেড।
এবং দেয়ার হেড টার্নিং টার্নিং টার্নিং, স্বামীজি এই শব্দ ব্যবহার করেছেন। এবং তারপর বলছেন উইকনেস ইজ সিন, উইকনেস ইজ ডেথ, বি ফিয়ারলেস। আমাদের এই শিক্ষা ব্যবস্থা কিছুতেই আমাদের ভয় শূন্য করতে পারল না। আমি রাজনৈতিক নেতা থেকে আমলা, আমলা থেকে খেলোয়াড়, খেলোয়াড় থেকে শিল্পীদের সঙ্গে ওঠা বসা করি। প্রত্যেক স্তরে একটা অদ্ভুত ভয় কাজ করে, অদ্ভুতভাবে চেয়ারটাকে হারানোর ভয় কাজ করে, এবং সব সময় মনে হয় যার সঙ্গে কথা বলছি তাকে চমকে ধমকে রাখি। এটি হচ্ছে ইংরেজ সভ্যতার, ইংরেজি শিক্ষার সবচেয়ে বড় দোষ ছিল। ইংরেজরা মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে প্রেসিডেন্সি কলেজে না পড়লে তার শিক্ষা সম্পূর্ণ হলো না, মাথায় ঢুকিয়ে দিয়েছিল। সাথে এও ঢুকিয়ে দিয়েছিল যে শিক্ষা মানে শুধু পুঁথিগত শিক্ষা, এর বাইরের কোনো শিক্ষা নয়। তাই আমরা এদেশে শ্রমের কোনো মূল্য দিলাম না। স্বাধীনতার ৭৫ বছর পরেও একটি মহিলা প্লাম্বার নেই। তাদের বলা হয় যে প্লাম্বিংটা মেয়েরা পারে না। কিছুদিন আগে আমি একজন বাস ড্রাইভারের সঙ্গে ইন্টারভিউ নিলাম, তার নাম প্রতিমা পোদ্দার। তিনি উত্তর ২৪ পরগনার নিমতা থেকে হাওড়া অবধি প্রাইভেট বাস চালান। তার স্বামী সরকারি অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিলেন, তারপর ধার কর্য করে এই বড় বাসটি কেনেন। তিনি যখন বাস নিয়ে প্রথম বেরোতেন তখন যাত্রীরা উঠতো না, কারণ মেয়েরা আবার বাস চালাতে পারে নাকি। যারা উঠতো না তারা কিন্তু সকলেই প্রথাগত শিক্ষায় শিক্ষিত, অধিকাংশই। তারপরে তার আত্মীয় স্বজন তাকে ত্যাগ করতে শুরু করলো বাস চালানোর অপরাধে। এখন তিনি একজন প্রতিষ্ঠিত বাস ড্রাইভার, এবং তিনি একটা সাংঘাতিক কথা আমাকে বলেছিলেন সেই ইন্টারভিউতে, যে আমি বিশ্বাস করি যদি মেয়েরা কমার্শিয়াল ভেহিকলস বেশি চালায় তাহলে অ্যাক্সিডেন্ট কম হবে, কারণ মেয়েরা নিয়ম করে গাড়ি চালাতে জানে। পরে আমি দেখেছিলাম তিনি কত বড় সত্যি কথা বললেন। আমাদের দেশে যারা পুঁথিগত শিক্ষা পান তারা যে প্রকৃতপক্ষে কিছুই জানেন না, তার উদাহরণ দিচ্ছি। আমরাও সুন্দরবন যাচ্ছি ফরেস্ট ডিপার্টমেন্টের কর্তাদের সঙ্গে। যিনি মাঝি ছিলেন নৌকার, তিনি কিছুতেই নৌকাটা নিয়ে যাবেন না। তখন ফরেস্ট ডিপার্টমেন্ট কর্তারা বললেন, আসলে তোমাদের এই বসে বসে টাকা পেয়ে না একটা বদভ্যেস হয়ে গেছে, কেন যাবে না? উনি মেঘটা দেখছেন, ওই মেঘে ঝড় হবে, আমরা যাব না এখন, আমি পরে যাব। তারপর আমরা তো এসে তারা গজগজ করতে লাগলেন। কিছুক্ষণ পরে এমন ঝড় এলো যে একেবারে সে যেখানে আমরা বসেছিলাম সেই জায়গাটা পরে ওলট পালট করে ভেঙে দেয়। যারা কথাগুলো বলছিলেন তারা সবাই ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের লোক। ফরেস্ট কি জানেন না, কারণ দেখেননি তো কোনো দিন। ক্লাসরুমে বসে মুখস্থ করে বনের বর্ণনা পড়েছেন, অ্যাকচুয়ালি তো দেখেননি। আমি একজন খুব বড় সায়েন্টিস্টকে কিছুদিন আগে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি তো ফিশারি ইনস্টিটিউটে আছেন, পুরুষ আর মহিলা মাছ কি করে চেনেন বলুন তো? বলতে পারলেন না আমাকে বলতে পারলেন না। চেনেন কি করে? একটা ছেলে মাছ আর মেয়ে মাছ চেনেন কি করে? অথচ ৩০০খানা মাছের নাম বলে যেতে পারবেন, তাদের ইতিহাস বলে যাবেন, ভূগোল বলে যাবেন, কোন দেশে হয় বলে যাবেন। বলেন গত মাসে না ব্রাজিলে একটা মাছের কনফারেন্সে গিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি মাছটা দেখতে জানেন না। স্বামীজি এই জন্য বলেছিলেন, আই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই উইচ ক্যারেক্টার ইজ ফর্মড, স্ট্রেংথ অফ দি মাইন্ড ইনক্রিজড, ইন্টেলেক্ট এক্সপ্যান্ডেড, and by which one can stand on his own feet. আমি সেই শিক্ষা চাই যাতে চরিত্র গঠন হয়, মেধার বিকাশ ঘটে, মানসিক বল বৃদ্ধি পায়, যাতে একটি মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। এই চরিত্র গঠন হয় মানে বিয়ে না করা, গঙ্গা স্নান করা বা নিরামিষ খাওয়া নয়। চরিত্র গঠন মানে নিজের চাহিদাগুলোকে অগ্রাধিকারে সাজাতে শেখা, যেটা আমরা পারি না। আমায় তো অগ্রাধিকারটা সবসময় দোদুল্যমান, কিন্তু যিনি পারেন তাই বলছেন ক্যারেক্টার ইজ ফর্মড। আমাদের দেশে সোশ্যাল ট্রেনিং এবং মরাল ট্রেনিং হলো না বলে আমরা কোথাও দাঁড়াতে পারলাম না। কোনো সোশ্যাল ট্রেনিং নেই এবং মরাল ট্রেনিং নেই। আমি ডেপুটি কমিশনার অফ পুলিশ ট্রাফিককে জিজ্ঞেস করেছিলাম যে রাত্রে যে ভয়ানক অ্যাক্সিডেন্টগুলো হয় গাড়ির, তারা গাড়ি চালায় কারা? তিনি নির্দ্বিধায় বলেছিলেন সবাই ওনার ড্রাইভার, মালিক চালক।
আপনারা যখন হাইওয়েতে যাবেন দেখবেন সবকটি থানার সামনে কিছু গাড়ির ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে, সব মালিক চালক, তারা কিন্তু সবাই পেশাগতভাবে সফল। যে গাড়িগুলো পড়ে থাকে তাদের অনেক কটাই 1 কোটি টাকার ওপর দাম, কিন্তু যেহেতু সোশ্যাল ট্রেনিং নেই তাই কি করে চালাতে হবে সেটা জানেন না, কি করে নিয়ম মানতে হবে সেটা জানেন না। আর যেহেতু মরাল ট্রেনিং নেই তাই কোনো স্তরে মানুষের জন্যে কাঁদতে শেখেন না। যে শিক্ষা, স্বামীজি বলছেন, যে শিক্ষা জনমুখী নয়, যে শিক্ষা মানুষের কথা ভাবতে শেখায় না, সেটা শিক্ষা নয়। স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, তিনি প্রচুর প্রাইভেট টিউশন করতেন। স্বামীজি বলেছিলেন প্রাইভেট টিউশন ছেড়ে দে, বেশি দিন পড়াতে পড়াতে মাথাটা নষ্ট হয়ে যায়, আমেরিকায় চলে যা, বেনারসি শাড়ি বিক্রি কর। সালটা 1898। ওখানের মেয়েরা গাউন পরবে, আমি রেকমেন্ডেশন দিয়ে দেবো। হুগলির কিছু মুসলমান তারা ওখানে কুলো ঝাঁটা বিক্রি করছে, তুইও আমেরিকায় গিয়ে তোর এই বেনারসি শাড়ি বিক্রি কর, দেখবি অনেক উপার্জন করতে পারবি। স্বামীজি নানা স্তরে ব্যবসার কথা বলেছেন। যখন প্রথমবার বিদেশ যাচ্ছেন তখন জামশেদজি টাটার সঙ্গে তার পরিচয় হয়, এবং পরিচয় হওয়ার সময় তিনি তাকে বলেন যে শুধুমাত্র ইস্পাত আমদানি করলে হবে না, এমন একটি প্রতিষ্ঠান করতে হবে যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা রিসার্চ করতে পারে, গবেষণা করতে পারে। এবং তারপর যে টাটা ইনস্টিটিউট অফ সায়েন্স, এখন যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বলে পরিচিত, সেটি নিবেদিতার একান্ত চেষ্টায় হয়। স্বামীজি এবং জামশেদজি টাটা দুটিকে সমর্থন করে গিয়েছিলেন, আমি সে বিষয়ে যাচ্ছি না। কিন্তু গবেষণার জন্য স্বামীজি বলেছিলেন মৌলিক গবেষণা। তিনি তার গুরু সম্বন্ধে বলেছিলেন, আওয়ার গুরু ওয়াজ অরিজিনাল, উই শুড বি আইদার অরিজিনাল অর নাথিং। এই মৌলিক চিন্তার কথা স্বামীজি বলছেন, এবং সাথে সাথে বলছেন এমন ব্যবসায়ী দরকার যারা শুধু মুনাফার দিকে তাকাবে না, এবং আমাদের দেশে যারা শিল্পী আছেন তাদের যা তৈরি করা মাল সেগুলোকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাবেন। স্বামীজি যেখানেই গেছেন সেখানেই মেলায় যেতে পছন্দ করতেন। শিকাগো কনফারেন্সের পাশে মেলা ছিল। 1895 সালে যখন ইংল্যান্ডে আসেন, ইংল্যান্ডে একটি বড় মেলা হচ্ছিল, সেখানে নিজে স্বামীজি যাননি, কিন্তু স্বামী শারদানন্দজি এবং তার মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথকে পাঠিয়েছিলেন। প্যারিস কংগ্রেসে নিজে মেলায় গিয়েছিলেন, এবং যখন স্বামীজি প্যারিস ছাড়ছেন, যেদিন প্রচণ্ড বৃষ্টি হয় 1900 সালে, সে কিভাবে সেই স্টলগুলো থেকে কাঠ ছড়িয়ে পড়েছে চারদিকে, জলে ভাসছে, তার অসাধারণ বর্ণনা আছে। তো স্বামীজি মেলায় যেতেন, কেন যেতেন? যাতে ভারতীয় তৈরি জিনিস আন্তর্জাতিক বাজারে পৌঁছতে পারে। যখন স্বামীজি এই কথাগুলো ভাবছেন, যখন স্বামীজি কথাগুলো লিখছেন, তখন কেউ কল্পনাও করতে পারেননি যে ভারতবর্ষ তার আর 4 দশক পরেই স্বাধীনতা লাভ করবে। এবং স্বামীজি বলেছিলেন, স্বামীজিকে কলকাতায় সম্বর্ধনা দেওয়া হয় 28শে ফেব্রুয়ারি, তার পরের দিন সোয়াবাজার ফুটবল ক্লাবে থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তিনি একটি বলে লাথি মেরে বলেছিলেন, উই মাস্ট লার্ন টু প্রোটেস্ট, উই আর নট গোয়িং টু অ্যাকসেপ্ট দ্য টিরানি অফ দি মাইনরিটি ওভার মেজরিটি। এই যে নতুন দেশ হবে, তার নতুন আইন কানুন হবে, স্বামীজি সেটি বিশ্বাস করতেন। এবং স্বামীজি বারবার বলেছেন, দেশের অনেকটা ঘুরেছিলেন, তো সেই ঘুরে দেখেছিলেন যে ইংরেজরা আমাদের ওপর কিরম অত্যাচার চালায়, এবং স্বদেশীয় মানুষরা কিরম করে তার নিজের দেশের লোককে অত্যাচার চালায়। তাই যারা তথাকথিত শিক্ষিত তাদের বলেছিলেন, তোমরা লং লুট বিদিলিং, তোমাদের কাছে কথা শুনলে মনে হয় ঠান দিদির মুখে গল্প শুনছি। আর নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। এটি চিঠিতে লিখছেন। ভয় হয় পাছেই পাশ্চাত্য বীর্য তরঙ্গে ভারতবর্ষের বহুকাল আর্জিত রত্নরাজিনা ভাসিয়া যায়। ভয় হয় ভারতবর্ষ না ঐহি ভোগলাভের রণভূমিতে পরিণত হয়। ভয় হয় এই অসম্ভব অবাস্তব মূলাচ্ছেদকারী ভাবকে অনুকরণ করিতে গিয়া ভারতবর্ষ না ইত নষ্ট স্ততভ্রষ্ট হইয়া পড়ে। এবং সমস্যার সমাধান হিসেবে বলেছিলেন, আমাদের ইতিহাস ছেলেদের মেয়েদের সামনে তুলে ধরতে হবে যাতে তারা সেটাকে জানতে পারে এবং বুঝতে পারে। মাইসোরের মহারাজা 4খানি ঘর খুলে দিয়েছিলেন অর্থনৈতিকভাবে অনগ্রসর ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারে তাদের জন্যে। স্বামীজি যখন ইউরোপে আছেন, সেখান থেকে চিঠি লিখলেন, এই জীবন কয়েকদিনের,
জীবনের চাকচিক্য কয়েকদিনের, সেই বেঁচে থাকে, সে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেত তুল্য। তারপর বলছেন, রাজা আপনার জন্য প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, দারিদ্র এবং অশিক্ষায় নিমজ্জিত লক্ষ লক্ষ ভারতীয়ের জন্য আপনার মন যেন আরো গভীরভাবে অনুভব করে। এপ্রিল মাস 1897 সাল, দুটি চিঠি স্বামীজি লিখেছিলেন সরলা দেবী চৌধুরানীকে, ভারতী পত্রিকার সম্পাদিকা, রবীন্দ্রনাথের ভাগ্নী। এবং তার একটি চিঠিতে স্বামীজি শিক্ষার কথা বলছেন, যে শিক্ষাটাই আমাদের দেশের দরকার এবং সব জায়গায় সেই শিক্ষাকে নিয়ে যেতে হবে। স্বামীজির যে প্রথম চিঠি আসে 1894 সালে তার গুরু ভাইদের লেখা আমেরিকা থেকে, তার দিন আমরা জানি না, গ্রীষ্মকাল, সেখানে স্বামীজি বলেছিলেন, তারক দাদা, কালীকৃষ্ণবাবু, তোমাদের একটা মতলব দিচ্ছি, সবাই যুক্তি করে সেটা ঠিক করো। তারক দাদা মানে স্বামী শিবানন্দজি এবং কালীকৃষ্ণবাবু মানে স্বামী বিরজানন্দজি। সেই মতলবটা কি? একটা বড় চালা চাই, বরানগরে অনেক গরিব গুরু আছে, তাদের জুটিয়ে আনা চাই। তারপর ম্যাজিক লণ্ঠন দিয়ে, গ্লোব দিয়ে তাদের পড়াতে হবে। ওসব পুঁথিপাত্রার কাজ নয়, মুখে মুখে শিক্ষা দাও, যদি পারো তবে বুঝবো তোমরা মরদ, আমার কাজে আসবে। এবং এই যে সে যুগে বলেছিলেন যে যদি একটি কৃষককে আরো ভালো বিজ্ঞানের উপায় শিক্ষা দেওয়া যায়, তারা ভালো কৃষক হতে পারে। শিক্ষাটাকে সব জায়গায় পৌঁছে দিতে হবে এবং সেটি কখনো অনুকরণের শিক্ষা হবে না। স্বামীজি অনুকরণ প্রিয়তাটাকে ঘৃণা করতেন। হে ভারত, এ পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই জঘন্য ঘৃণ্য নিষ্ঠুরতা এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষত্বের সহায় তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। স্বামীজি স্বাধীনতায় বিশ্বাস করতেন। ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল। স্বাধীনতার 75 বছর পরে কোথায় স্বাধীনতা? পরানুকরণ প্রিয়তা একটা লজ্জাজনক জায়গায় গিয়ে পৌঁছেছে এবং এমন অবস্থা হয়েছে যে আমাদের দেশের মাতৃভাষায় কথা বলাটাকে বাঙালিদের মধ্যে বিশেষ করে আমরা একটা অপরাধ বলে মনে করছি এবং মনে করছি যদি ইংরেজিতে কথা বলতে না পারি আমি শিক্ষিত নই। প্রচুর ছেলে মেয়ে আছে, তাদের জিজ্ঞেস করি ফেলুদা পড়েছো? গ্যাংটকে গন্ডগোল, বাচ্চা আংটি বলছে পড়েছি ইংরেজিতে। ফেলুদা ইংরেজিতে পড়েছে, আবোল তাবোল ইংরেজিতে পড়ছে। নোংরা ছাঁটা, খ্যাংরা ঝাঁটা, বিচ্ছিরি আর ময়লা এমন গোপ্ত রাখতে জানি শ্যামবাবুদের গয়লা, এর ইংরেজি হয় না। চেষ্টা করেছে অনেকে, কিন্তু পারেনি লিখতে, কিন্তু লিখছে, কিন্তু ছেলেমেয়েরা পড়ছে এবং বাবা মা সেটা অনুপ্রাণিত করছেন যাতে এই বিদেশি ভাষাটা জানে এবং দেশি ভাষাটা না জানে। আমরা যে স্কুলে পড়তাম সেখানে পাদ্রীরা একটা অদ্ভুত নিয়ম করেছিলেন, ক্লাস 6 অবধি মাতৃভাষায় পড়ানো হতো, 7 থেকে শুধু অঙ্কটা ইংরেজিতে, 8 থেকে বাকি সব বিষয় ইংরেজিতে পড়ানো হতো, যাতে দুটো ভাষার ওপর দখল থাকে। এবং যদি যে নিজের মাতৃভাষা জানে না সে পরের ভাষাও জানে না, জানতে পারে না, জানা সম্ভব নয়। অরবিন্দ ঘোষ যখন ICS পরীক্ষা দিয়েছেন, যিনি তার বিচার করেছিলেন বিচকফট, তিনি অরবিন্দের সঙ্গে বাংলায় ফার্স্ট হয়েছিলেন, অরবিন্দ ল্যাটিনে ফার্স্ট হয়েছিলেন। জিজ্ঞেস করেছিলেন, ঘোষ তুমি বাংলা শেখো না কেন? আই ফাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ টু বি ট্রিভিয়াল। তারপর বাংলাটা শিখেছিলেন এবং এমন বাংলায় চিঠি লিখতেন তার ধারে কাছে আমরা কোনোদিন পৌঁছতে পারবো না। হোলিস্টিক এডুকেশন না হলে কি হয়, মনটাকে ছড়ানো যায় না। আমি সম্প্রতি 3টি বই নিয়ে কাজ করছি। আমাদের এক বন্ধু স্কটল্যান্ড ইয়ার্ড থেকে 3খানি বই নিয়ে এসছে। একটি ভূপেন্দ্রনাথ দত্তের স্বামী বিবেকানন্দ দ্য সোশ্যালিস্ট, 1927 সালে ইংরেজ সরকার ব্যান করে দিয়েছিল। দ্বিতীয় বইটি ভূপেন্দ্রনাথ রায় বাঁকুড়ার এক স্কুলের হেডমাস্টার মশাই বিবেকানন্দ হিন্দুইজম বলে একটি বই লিখেছিলেন, সেই বইটা 1937 সালে ব্যান করে দেওয়া হয়। এবং আরেকটি বই স্বামীজির ওপর, সেই বইটিকেও ব্রিটিশ সরকার 1941 সালে ব্যান করে। এর প্রধান কারণ হচ্ছে ইংরেজরা এই লোকটিকে ভয় পেয়েছিলেন, এই লোকটি কাউকে রেয়াত করে কথা বলতে পারেন না বলে। সিডিশন কমিটি বলেছিল বিবেকানন্দ আফটার ডেথ has become more dangerous than when he was alive. এবং যত পুলিশ রিপোর্ট আমরা পাচ্ছি, বাঘা যতীনেরও পুলিশ রিপোর্ট বা অন্যান্য পুলিশ রিপোর্ট, দেখা যাচ্ছে প্রত্যেক জায়গায় স্বামীজির নাম রয়েছে। তার কারণ হচ্ছে
স্বামীজি মৌলিক চিন্তার কথা বারবার বলছেন, নিজের মতো করে চিন্তা করো, নিজের মতো করে ভাবো, প্রশ্ন করতে শেখো। নিকোলা টেসলা জিজ্ঞেস করেছিলেন যে আপনি যদি আবার পৃথিবীতে আসেন এবং শিক্ষক হন, আপনি কি শেখাবেন? স্বামীজি বলেছিলেন, কিচ্ছু শেখাবো না, শুধু মনঃসংযোগটা শিখিয়ে দেবো। এই যে মনঃসংযোগ শিখিয়ে দেবো, এটাই তো শিক্ষার মূল কথা। শিক্ষা মানে তো কতগুলো তথ্য নয়, শিক্ষা মানে সেটা যেটা মনকে বড় করে দেয়, যেটা সকলের মতকে সম্মান করতে শেখে, সকলের পথকে সম্মান জানাতে শেখে এবং মানুষকে শ্রদ্ধা করতে শেখে। সিডিশন কমিটিতে চ্যাপ্টার 2 হচ্ছে বেঙ্গল। সেখানে দুজনের নাম উল্লেখ আছে, রামকৃষ্ণ এবং বিবেকানন্দ। রামকৃষ্ণকে বলা হচ্ছে যে গদাধর চট্টোপাধ্যায় অ্যালিয়াস শ্রীরামকৃষ্ণ, তিনি মানুষের মধ্যে শ্রদ্ধার ভাব ঢুকিয়ে দিয়েছিলেন। ফলে এই বিপ্লব আন্দোলনের তিনি হচ্ছেন একজন অন্যতম পুরোধা। আর বিবেকানন্দ ভয়ঙ্কর হয়ে উঠেছেন, ভয়ঙ্কর, মানুষকে ঘুরিয়ে দেন। সাহেবরা বুঝেছিলেন যে যদি বাঙালি যেভাবে জেগে উঠছে, একটা বিখ্যাত বই আছে পিটার হিচেসের লেখা, হিস্ট্রি অফ বম্ব থ্রোয়িং ইনসিডেন্টস ইন বেঙ্গল 1902 to 1910, এমনভাবে কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশদের ভিত যে রাজধানীটাকে দিল্লিতে নিয়ে চলে যাওয়া হয়। এবং এই যে ভিত কাঁপানোর মূলে ছিলেন বিবেকানন্দ, যিনি বলেছিলেন নতুন মানুষ তৈরি করতে হবে, সংবেদনশীল মানুষ। আমি চললাম, তোমাদের সব পড়ে রইল, যদি এমন কোনো ছেলে পাই যার ছাতিতে সাহস, হাতে বল, চোখে জ্যোতি জ্বলে, যদি এমন একজনকেও পাই, আমি আবার ফিরে আসবো, আমি কাজ করব, আমি মরব। এই যে সংবেদনশীল মানুষ, উদার মানুষ, মহৎ মানুষ, যে মানুষ সবাইকে নিয়ে চলবে, সেটি ছিল বিবেকানন্দের স্বপ্ন। আমরা একটা ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হচ্ছি। 2030 সালে ভারতবর্ষের জনসংখ্যার 76% হবে যুবক। ওই সময় চায়নাতে 62%, আমেরিকাতে 36% এবং ইউরোপের বাকি দেশগুলোয় 10%-র কম হবে যুবক। এই যে যুবকরা আমাদের আসবে, তারা কেমন যুবক হবে? তারা কি পরানুকরণে মেতে থাকবে? তারা কি বিলাসিতায় ডুবে থাকবে? তারা কি মানুষের থেকে মুখ সরিয়ে নেবে, নাকি সংবেদনশীল, প্রাণবন্ত, জীবন্ত, হৃদয়বান মানুষ হবে? আমাদের এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ গোটা ভারতবর্ষের তথাকথিত শিক্ষিত মানুষ, তারা কিন্তু মানুষের থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে। স্বামীজি বড় সুন্দরভাবে বলেছিলেন, তোদের বাইরে সত্যগুণ, ভেতরটা ইট পাটকেলের থেকেও শক্ত। আমি বিশ্বাস করি, আস্তে আস্তে আমার বিশ্বাস হয়েছে যে ভারতবর্ষে কোনোদিন মূল্যবোধের চর্চা হয়নি। ওটা যে বলা হয়, ওটা বলার জন্য বলা, কোনোদিন চর্চা হয়নি। যদি মূল্যবোধের চর্চা হতো, তাহলে যে মুহূর্তে মেটেরিয়ালিজম এলো, আমরা এইভাবে গা ভাসিয়ে দিতাম না, দেওয়া সম্ভব ছিল না। আমরা দরিদ্র দেশ ছিলাম বলে হাতে কিছু পেতাম না। ধরুন, যে বাচ্চারা 5 মাইল বা 6 মাইল হেঁটে স্কুলে যায় এবং আসে, সে বাকি সময়টা কি করবে? সে কিচ্ছু করতে পারতো না, হাতে তো কিছু নেই। পরাধীন ভারত, তারপর দেশ স্বাধীন হওয়ার পরও দারিদ্র ছিল নিত্যসঙ্গী। যে মুহূর্তে 90 দশক থেকে আমাদের বিলাসিতার বস্তু এলো, সেই মুহূর্তে থেকে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ নির্বিশেষে আমরা বিলাসিতায় ডুবে গেলাম। পকেটে মোবাইল রাখতে শুরু করলাম, সেখানে খাওয়া আপেল না দেখালে আমার জাত থাকে না। ট্র্যাডিশন, এই যে কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন স্পেনে এবং মিডল ইস্টে, সেখানে যে কোম্পানিটি আসছে এখানে জামা কাপড়ের দোকান খুলবে, দেখবেন লাইন পড়ে যাবে সে দোকানে, কারণ তারা ব্র্যান্ডেড জিনিস বিক্রি করবে বলে। খুব দুর্ভাগ্যজনক, বিলাসিতার শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি। আমরা যে শিক্ষা পাচ্ছি তার একটি আলোচনার কথা বলি। মাস 2 আগে ক্যালকাটা ক্লাবে বসেছিলাম, তো একজন কলকাতার বিখ্যাত উকিলবাবু, একজন বিখ্যাত ডাক্তারবাবু, তাদের সঙ্গে গল্প করছিলাম। তো ডাক্তারবাবু উকিলবাবুকে বলছেন, শোন, তোদের কথা আর বলিস না, তোরা না দুপক্ষ থেকেই টাকা নিস, কি বলবো বল, ফিটা একটু কমা। তখন সেই উকিলবাবু বলছেন, তোদের কথা বলিস না, পেশেন্ট মারা গেছে, 4 দিন ভেন্টিলেটরে লিখে দিস। তো এই যে শিক্ষা আমরা পৌঁছালাম, কোথায়, লাভটা কি হলো? আমরা যে রবীন্দ্রনাথের বিখ্যাত কথা, যে আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে রেল কামরার দ্বীপের মতো, চাকরি তার সঙ্গে চলেছে অনুষঙ্গ হয়ে। রেল কামরাটি ঝকঝকে তকতকে,
কিন্তু সহস্র যোজন পথ যেটা অতিবাহিত করে সেটি অন্ধকারে মোড়া। স্কুলের বেঞ্চিতে বসে যে দুলে দুলে ইংরেজি পড়া মুখস্থ করলে শিক্ষাদীপ্ত দৃষ্টির অন্ধতায় সে দেশ বলতে বুঝলো শিক্ষিত সমাজ, ময়ূর বলতে বুঝলো তার পেখম, হাতি বলতে বুঝলো তার গজদন্ত। শহর হয়ে উঠল সুজলা সুফলা টানা পাকা শীতলা, সেখানেই তৈরি হলো আরোগ্য নিকেতন, বিদ্যার কেন্দ্র। আর জলকষ্ট বলো, পথকষ্ট বলো, অজ্ঞান বলো, অন্ধকার বলো, জড় হলো কাংসবাদ্য মন্ত্রিত নাট্যমঞ্চের নেপথ্যে নিরানন্দ নিরালোক গ্রামে গ্রামে। দেশের মানুষের বুকের ওপর দিয়ে এইভাবে ছুরি চালানো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া কেউ পারেনি। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখনো রাজত্ব করছে। আমাদের 33 কোটি দেবতা নয়, আমাদের দেবতা একটাই, মেকলে, ওই একটি মাত্র দেবতা। যে দেবতা কানের কাছে ফুসমন্তর দিচ্ছে ইংরেজি মাধ্যমে পড়তে হবে, বিদেশে গিয়ে সেটেল করতে হবে এবং ডলারে উপার্জন করতে হবে, বিলাসিতায় ডুবে যেতে হবে। 1835 সালে যে লোকটি দোলাচলে ছিলেন, 2023-এ তিনি একেবারে কনফিডেন্ট যে শিক্ষা আমি চালু করেছিলাম, এই শিক্ষাটা চিরকাল থাকবে। আমরা যাদের ওপর আমরা অত্যাচার চালাই তাদের একটা যোগসূত্রের কাজ করব। এবং গ্রামের দিকে আমাদের নজর হলো না। স্বামীজি বারবার বলছেন পৃথিবীর সমগ্র ধনরাজি যদি একটি গ্রামের ওপর উজাড় করে দেওয়া যায়, আর গ্রামের মানুষগুলো যদি মানুষ না হয়, তাহলে সে দেশের কোনো উন্নতি হয় না। মানুষ তো আমরা করতে চাইলাম না। আমরা ছোট বয়স থেকে একটি বাচ্চাকে নায়ের মধ্যে দিয়ে বড় করলাম। তাকে বললাম তুমি মিশবে না, তুমি রোদে পুড়বে না, তুমি জলে ভিজবে না। এই নায়ের সমষ্টি যে বাচ্চাটি বড় হলো, সে বাচ্চাটি বড় শুধু বয়সেই বড় হলো, এমনিতে বড় হলো না। সঞ্জীব চ্যাটার্জির একটি অসাধারণ লেখা আছে। 95 বছরের বৃদ্ধ বাবা তার 77 বছরের ছেলের সম্বন্ধে বলছেন যে আমার পৃথিবীর ছেড়ে যেতে কোনো দোষ, কোনো দুঃখ নেই, শুধু খোকাটার কি হবে তাই ভাবি। আমরা খোকাটার বাইরে বেরোতে পারলাম না। আমরা যেখানেই যাই, যত উচ্চ পদেই থাকি, যত মোটা মায়নাই পাই, যত দামি গাড়ি চড়ি, 37 তলা বাড়ি, 37 তলায় 2500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকি, আমরা খোকা। কারণ আমরা ভয়টাকে কাটাতে পারলাম না। বিবেকানন্দ বারবার বলছেন উইকনেস ইজ ডেথ, উইকনেস ইজ সিন। ওর থেকে বেরিয়ে এসো। এবং কিভাবে ভয় শূন্য হবে? স্বামীজি জন অরণ্যে হারিয়ে যাওয়ার কথা বলেছেন, মানুষকে আপন করে নেওয়ার কথা বলেছেন, মানুষের চোখের জল মোছানোর কথা বলেছেন। তাই রাজাকে চিঠিতে লিখেছিলেন, দিস লাইফ ইজ শর্ট, দি ভ্যানিটিজ অফ দি ওয়ার্ল্ড আর অল ট্রানজিয়েন্ট, বাট দি অ্যালোন লিভ who live for others, the rest are more dead than alive. হোলিস্টিক এডুকেশন কেন দরকার? পরের যন্ত্রণাকে অনুভব করতে হবে, পরের কষ্টকে বুঝতে হবে, পরের দুঃখকে নিজের মধ্যে ধারণ করতে হবে এবং নিজের ক্ষমতা অনুযায়ী যদি চোখের জল মোছানো না যায়, তাহলে সব কিছু বৃথা হয়ে যায়, তাহলে শিক্ষাটা ব্যর্থ হয়ে যায়। শিক্ষা মানে ঝকঝকে তক্তকে মার্কশিট নয়, শিক্ষা মানে বড় প্রতিষ্ঠান নয়, শিক্ষা মানে এমন একটা অন্তরের অনুভূতি যে মানুষকে সম্মান এবং শ্রদ্ধা করতে শেখায়। এবং সেইটি বর্তমান যুগের সবচেয়ে বেশি প্রয়োজন। হিংসা আমাদের ভেতরে রাজত্ব করছে এবং নতুন নতুনভাবে আমরা হিংসার রূপ দেখতে পাচ্ছি। ধর্মীয় মানুষকে হিংসা, অন্য জাতের মানুষকে হিংসা, গ্লোবালি, শুধু এদেশে নয়। আমি 2টি খবরের কাগজ প্রত্যেক দিন খুব মন দিয়ে পড়ি, একটা নিউ ইয়র্ক টাইমস, একটা ওয়াশিংটন পোস্ট, এবং সেখানেও দেখতে পাচ্ছি প্রতিদিন ভায়োলেন্স বাড়ছে, প্রতিদিন হেট্রেড বাড়ছে, প্রতিদিন ডিসরেসপেক্ট বাড়ছে, প্রতিদিন মানুষকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাঁচতে গেলে রামকৃষ্ণ বিবেকানন্দ ছাড়া কোনো পথ নেই। আসতেই হবে, মিশতেই হবে, আপন করে নিতেই হবে মানুষকে। এবং সকলের মধ্যে যদি নিজেকে আবিষ্কার করা যায়, তাহলে জীবনটা অর্থবহ হয়ে ওঠে, জীবনটা একটা নতুন মাত্রা পায়। এবং সেই মানুষের যন্ত্রণা সেই মানুষের সারা মুখে কখনো যন্ত্রণার ছাপ ফুটে ওঠে না। এটি ঘটনার কথা বলে শেষ করি। একবার আমরা হিমালয়ে যাচ্ছি, প্রত্যেক বছর এক সময় যেতাম, তো আমাদের গাড়িতে একজন সাধু উঠেছেন। সেই সাধুটি বারবার ড্রাইভারকে বলছেন খুব জোরে গাড়ি চালাতে, অসম্ভব জোরে বৃষ্টি পড়ছে।
19-20 হয়ে গেলে গাড়িটা খাদে পড়ে যাবে, এবং আমরা কিছুক্ষণ কথাবার্তার পরে বুঝলাম তাঁরও বাঙালি শরীর। জিজ্ঞেস করলাম যে আপনি মহারাজ এত তাড়াতাড়ি গাড়ি চালাতে বলছেন কেন, বৃষ্টিতে তো যে কোনো সময় চাকা স্লিপ করে যেতে পারে। তখন মহারাজ বলছেন তার যে ছোট্ট আশ্রমটি আছে যোশীমঠের পরে, সেইখানে একটা বাজারে খবর চালু হয়ে গেছে যে প্রতিদিন দুপুরে এলে সেখানে গরম গরম খাবার পাওয়া যায়। তো আজকেও তো লোকে আসবেন, কিন্তু যদি তালাবন্ধ দেখেন তারা ব্যর্থ মনোরথে ফিরে যাবেন। শুধু তাদের কথা ভেবে তিনি গাড়িটাকে জোরে চালাতে বলছেন, জেনে যে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। এই যে মানুষের জন্য কান্না, মানুষের জন্য ভাবনা, এটি আমাদের আনতেই হবে। স্বামীজির শরীর চলে যাওয়ার 10 দিন আগে একটা কথা বলেছিলেন শিষ্যকে, যখন মানুষের কষ্ট দেখি তখন মনে হয় রেখে দে তোদের ঘণ্টা নাড়া শাঁখ বাজানো, মানুষের জন্য কিছু করি। মানুষের জন্য আমাদের করতেই হবে, নিজেরা বাঁচতে, পরিবারের মানুষদের বাঁচাতে, সমাজ এবং দেশকে বাঁচাতে। পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।